24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 ইন্ডিয়া জোট দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছে, এর থেকে মানুষকে রক্ষা করা যাবে না। কাজেই মনে করার কোনো কারণ নেই। আমরা কংগ্রেস সিপিআইএম কয়েকজন এমপি পাঠাচ্ছি, আমাদের সংখ্যা বাড়াচ্ছি, এটা আমাদের কি আলাদা করে স্বার্থ আছে? আমাদের লড়াই, আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে স্বার্থ, সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন, তার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে তেজি করার জন্য আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠাবার জন্য বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করেন। যুবক বন্ধু যারা, তাদেরকে এগুলো ভাববার জন্য বিশেষ করে অনুরোধ করছি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে নিয়ে চলেছে। আমাদের মায়েরা বোনেরা 50% বেশি রক্তাল্পতায় ভুগছে। কেন রক্তাল্পতায় ভুগছে? পুষ্টিকর খাবার নাই, রোজগার নাই, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সবাইকে খাওয়াবার পর রাতের বেলা যখন মাটা বোনটা ঘুমোতে যায়, কেউ খবর রাখে না সে কি খেলো কি খেলো না। এগুলা জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে মশারি তোলায় দিয়ে চুপচাপ শুয়ে পড়ছে। এরপরেও প্রাণাধিক প্রিয় শিশু সন্তান তার পিঠ বুলাচ্ছে। আমাদের ত্রিপুরায় তো দুটো আসন, 19-এ তো ভোট হয়নি, এই দুটো আসন এতই যদি অবস্থা হয়। প্রধানমন্ত্রী আপনিও তো এখানে এসে বক্তৃতা করে গেছেন 17 তারিখ, পত্রপত্রিকায় দেখলাম, আমি সেদিন ধর্মনগরে ছিলাম। বলছি প্রধানমন্ত্রীকে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তিনি যেভাবে হাত পা নেড়ে টেড়ে কথা বলতে অভ্যস্ত, কি হলো প্রধানমন্ত্রী? তার কণ্ঠ কোনো রুদ্ধ হয়ে যাচ্ছে। 21-22 মিনিট বক্তৃতা করেছেন, কি বললেন? ত্রিপুরার জন্য কি বলবেন, দেশের জন্য কি বললেন? আমরা তো কিছুই পেলাম না। তার জন্য ছবি বেরোচ্ছে। আমি ধর্মনগরে বসে বসে দেখছিলাম, একদিকে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আরেকদিকে দলে দলে মহিলারা, বিশেষ করে যুবকরা বেরিয়ে যাচ্ছে। দুজন মন্ত্রী মঞ্চ থেকে ছুটে আসে, গেটে দাঁড়িয়ে গালবন্ধ করছেন, আঙুল তুলে তুলে আবার তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সোশ্যাল মিডিয়ায় এই ছবি উঠেছে। প্রথম 10-15 মিনিট দেখিয়েছে, তারপর সেটা বন্ধ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। নাগরিক স্বাধীনতা যা হরণ করা হয়েছে, কথা বলবার অধিকার, সমালোচনা করবার অধিকার, মত ব্যক্ত করা, বিকল্প প্রস্তাব সরকারের কাছে, বিরোধী দলের কাছে উপস্থিত করবার অধিকার, স্বাধীনভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করবার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার, দেশের যে কোনো রাজ্যে স্থায়ীভাবে বসবাস করবার অধিকার, এই যে বিষয়গুলো, এই নাগরিক স্বাধীনতার মধ্যে অন্তর্ভুক্ত। আগের নির্বাচনে, 19-এর নির্বাচন, পুলওয়ামা 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হয়েছে। এটার জন্য বিজেপি সরকার দায়ী। তারা যদি সতর্ক ব্যবস্থা নিত, এই আক্রমণ করতে পারে না। লড়াই, আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে স্বার্থ, সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন, তার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে তেজি করার জন্য আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠাবার জন্য বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে চলে গেছে। চাহিদা আছে, প্রয়োজন আছে, হাতে পয়সা নাই, যেহেতু কাজ নাই, তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না। পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে, ত্রিপুরা সহ অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তার অর্থটা কি? দোকানে জিনিস আছে, মানুষের প্রয়োজন
জন্য একটা মাথা গরম করার মতো স্লোগান, প্রতি বছর নতুন করে 2 কোটি চাকুরির ব্যবস্থা করব, 5 বছরে 10 কোটি, আমাকে ভোট দিন, দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারি কিনা। 5 বছরের জায়গায় 10 বছর হলো, এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা, প্রতি বছর 90 থেকে আরম্ভ করে প্রায় 98 লক্ষ নতুন বেকার ছেলে মেয়ে কাজের জন্য লাইনে দাঁড়াচ্ছে। আর কোটি কোটি প্রতি বছর কাজ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চুক্তিবদ্ধ কাজ করছে, 8 মাস 9 মাস 10 মাস কাজের পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানের কাপের মতো। থেকে বিজেপি দলের সন্ত্রাসবাদী বাহিনী পয়সার বিনিময়ে ভোটের সময় যারা বিজেপির জন্য খাটে, তারা বাড়িতে ঢুকে নাম ধরে বলছেন ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য পোলিং এজেন্ট হবে, ফিরে দেখবে ঘর নাই বাড়ি নাই, এগুলো ছাই হয়ে যাবে। বাড়ি থেকে মা বলছেন আমার ছেলে তো বাড়িতে নাই, আপনারা কাকে বলছেন? বলে বাড়িতে নাই তো কি হলো, আপনি শুনছেন তো? মা হয়তো নাই, বাবা আছেন বৃদ্ধ শয্যাশায়ী, বলছেন তারা তো কেউ নাই, বলে আপনারা কি বলে যাচ্ছে? সাবধান করে যাচ্ছে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য কোন রকম পোলিং এজেন্ট হওয়া যাবে। এটা হচ্ছে একটা আক্রমণ। আর যে সমস্ত এলাকাগুলোতে দেশের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট কম পেয়েছে, যে সমস্ত বুথ এলাকাতে, সেই এলাকায় গিয়ে দরজায় দাঁড়িয়ে হুমকি দিয়েছে কালকে কিন্তু বাড়ি থেকে বেরোনো নিষেধ। কিন্তু এবারের যে নির্বাচন, 77-এর নির্বাচনকে বাদ দিলে পর এটা একটা ভিন্ন ধরনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের দেশের 90 কোটি যে নির্বাচক মন্ডলী আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, তাদের সামনে হাজির হয়েছে। কেন? 10 বছর যাবত বেশিবাদী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অনুসারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদেরকে আমরা RSS বলি, তাদের নেতৃত্বে পরিচালনায় পরিচালিত যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সহযোগী অমিত শাহ চালাচ্ছেন, তাতে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত জিনিসের উপর আক্রমণ একের পর এক সংগঠিত করে চলে। আওয়াজ উঠেছে এই সরকার থাকবে, বাঁচবেন আপনারা? এই সরকারকে উৎখাত করতে না পারলে পরে বাঁচবেন না। মানুষ না বাঁচতে পারে দেশ কি? দেশ আর মানুষের মধ্যে প্রভেদ কি, বিভেদ কি, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে? 27টা রাজনৈতিক দল, তারা দীর্ঘদিনের সময় অতিবাহিত করার পর অভিজ্ঞতার ভিত্তিতে তারা উপলব্ধি করেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই সমস্ত দলের নেতৃত্ব, দলের যারা সাধারণ সমর্থক, তারা প্রশ্ন করছেন কি করছেন আপনারা? ভোট আসলে তখন আমাদের বলছেন ঘরে ঘরে যাও, মানুষকে বুঝাও, আমাদের প্রার্থীকে ভোট দিতে হবে। 5 বছর কি করলেন? 10 বছর কি করলেন? সমস্যাগুলোর বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না। এই সরকারটা যে জনবিরোধী ভূমিকা নিচ্ছে, শুধু ভোটের সময় বললে হবে, আগে কেন বলছেন? আপনি একটা বললে তো হবে না। এরকম যারা বলেন, চিন্তা ভাবনা করুন, সবাই একটা জায়গায় আসার চেষ্টা করুন। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনটা কি? কাজ চাই, রোজগার চাই, কিংবা ক্ষমতা চাই, মজুরি চাই, বেঁচে পড়তে থাকবার জন্য। আছে আমাদের দেশে? এটা আছে ত্রিপুরায়? নাই। দরকার কে ঘটাবে? কেন্দ্রে যারা সরকারে আছেন, রাজ্যে যারা সরকারে আছেন, মূলত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাহলে কি করা উচিত?
উৎপাদিত ফসলের ন্যায্য ন্যূনতম দাম, উৎপাদক যারা কৃষক, ছোট মাঝারি প্রান্তিক চাষী, সেই দাম দিয়ে সরকার থেকে তাদের কাছ থেকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় করা দরকার। সবই মিথ্যা, সবই মিথ্যা, সবই মিথ্যা। এদের কাছে কি প্রশ্ন করবেন আপনি? আমাদের দেশে এই 10 বছরের শাসনে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আসমান জমিনের মতো হয়ে গেছে। অল্প লোক এরা সম্পদের দিক থেকে আমাদের দেশের 50-55 ভাগের বেশি সম্পদের অধিকারী, মালিক। আর বাকি যারা আছে 85-90 জন, তারা 5 ভাগ, 7 ভাগ, 10 ভাগের বেশি না। তাদের কারণেই তো আমি যে মা বোনদের কথা বললাম, তাদেরই অবস্থা। কংগ্রেস, পশ্চিমবাংলার মানুষ বলছেন তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাকটা কি? এই যে ভোট আসলে পরে তারা খণ্ডযুদ্ধ করে, এটা তো স্টেজ ম্যানেজ। অর্থাৎ যাত্রার আসরে রাজা এবং সেনাপতির মধ্যে যে লড়াই হয়, তরোয়ালের লড়াই, এটা তো আসল তরোয়ালের লড়াই না, এটা যাত্রার মানে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে লড়াইটা দেখায়। এরাও তো এই লড়াই করছে। এদের উভয়ের বিরুদ্ধে লড়তে হবে, এদের পরাস্ত করতে হবে। এদের পরাস্ত করে প্রকৃত অর্থে যারা ভারতবর্ষকে অবস্থা থেকে বের করে আনতে চান, তাদের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। পশ্চিমবাংলায় বামপন্থীরা এবং কংগ্রেস মিলে সেখানে আসন ভাগ বাটোয়ারা করে তারা ঝাঁপিয়ে পড়েছে। এটাই অভিজ্ঞতা। এবং এই হুমকি আমরা আবেদন করেছিলাম মানুষের কাছে। ত্রিপুরায় যে অরাজকতা চলছে, এর থেকে যদি বেরোতে চান, তাহলে এখানে বিজেপি সরকার, দিল্লির বিজেপি সরকারের শক্তির জোরে ত্রিপুরার বিজেপি সরকার এই অনাচার এখানে করতে পারছে, জনবিরোধী ভূমিকা নিতে পারছে। কেন্দ্রের সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার সুযোগ এসছে এই লোকসভা নির্বাচনে। দুটো আসনে আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়যুক্ত করে পাঠাতে পারলে পর শক্তি বাড়বে। বিনা পয়সায় করবার ব্যবস্থা করেছিল। ক্লাস 5 দিয়ে শুরু হয়েছিল, ক্লাস 8, তারপরে 9, তারপরে 10ম, তারপরে দ্বাদশ মান সব ছেলে মেয়েদের বিনা পয়সায় সরকার থেকে বই কিনে দেওয়া হয়েছে। সব বন্ধ। নতুন আইন জারি করেছে বিজেপি সরকার 2020-এর শিক্ষা। তার মূল কথা গিয়ে গরিবের ছেলে মেয়ে, মধ্যবিত্তের ছেলে মেয়ে, নিম্নবিত্তের ছেলে মেয়ে, তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে না। ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই আমবাসা বাজারের ব্যবসায়ী বন্ধুরা নানা দপ্তরে কাজ করেন, শিক্ষক কর্মচারী সহ নানা ধরনের যারা কর্মচারী বন্ধুরা আছে, ক্রেতারা আছে, আপনাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো একটা পারবো না, আমাদের তো সারা ভারতবর্ষে সমান শক্তি না। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা যে ভাবছি অনেকটা এরকম ভাবেন। আমাদের সবাইকে একটা জায়গায় আসতে হবে, সময় লেগেছে। তার থেকে 26টা-27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছেন, তারা এখন এই জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছেন, এই সরকারটাকে হটাও। এটা বিকল্প গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা, যারা রাজনৈতিক পরিস্থিতি, দেশের সমস্যাগুলি উপলব্ধি করার চেষ্টা করেন, এরকম যারা, এবং শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, এদের যে অর্থনৈতিক সমস্যা, এর থেকে তাদের উদ্ধার করবার জন্য যারা চিন্তা করেন, এরকম যারা, তাদেরকে নিয়ে